দাঁড়িয়ে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশিষ্টজনের নাম জড়িয়ে রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, নোবেল জয়ী অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়ও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাই এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অবদান স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সামনে যেহেতু বিধানসভা নির্বাচন এবং তাপমাত্রার পারদ যখন একদিকে ঊর্ধ্বমুখী, তখন ভোট নিয়ে যে পারদ তাও কিন্তু ঊর্ধ্বমুখী। ঠিক এই সিচুয়েশনে বা এই পরিস্থিতিতে সবথেকে বেশি যাদের সঙ্গে কথা বলা প্রয়োজন তারা হচ্ছে নয়া ভোটার, নতুন করে ভোট দিতে চলেছেন। ক্যাম্পাসের কম্পাস নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়ার সঙ্গে আজকে কথা বলবো, তার সঙ্গে আড্ডা দেব, কারণ জেনজিদের কথায় আড্ডাটাই মূলত চলে। তারা আমার সঙ্গে রয়েছে। আচ্ছা, প্রথমে কি হাই বলবো না নমস্কার বলবো? আচ্ছা, হাই বলবো, তাই তো? আচ্ছা, জেনজিদেরকে নিয়ে একটা ধারণা রয়েছে যে তারা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দেয়, রাজনীতি সম্পর্কে, সমাজ সম্পর্কে অবগত নয়। কতটা ঠিক? কিছুটা ঠিক, কিন্তু আমি বলবো অনেকটাই ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় সময় দেয় ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে শুধু কিছু বিনোদনের উপকরণ থাকে তা তো নয়। সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমরা শুধু দেশের না, আন্তর্জাতিক অনেক খবর পাই। তো জেনজিদের সার্বিকভাবে রাজনীতি সচেতন নয় বলে দেওয়াটা ঠিক নয়। হয়তো কিছুটা উদ্দেশ্য প্রণোদিতভাবে জেনজিদেরকে আমাদের পার্লামেন্টারি পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলে বিভিন্নভাবে। এটা কেন? এটার কারণ হচ্ছে জেনজিরা রাজনীতি সচেতন হয়ে গেলে হয়তো আমাদের বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের অসুবিধা হয়েছে। কি মনে হয় এসআইআর পর্ব যেভাবে হয়েছে সেই ধরন বা সেই প্রক্রিয়াটা ঠিক, নাকি আরেকটু সময় দেওয়া উচিত ছিল? আমার ব্যক্তিগতভাবে মনে হয় আরেকটু সময় নিয়ে করাটা উচিত ছিল, কারণ আমরা দেখেছি যে খবরের চ্যানেল খুললে এরকম দেখা যাচ্ছে যে লোকজন বলছে যে আমাদের খুব সমস্যা হচ্ছে। ইনফ্যাক্ট যারা সিনিয়র সিটিজেন, যারা অসুস্থ, তাদেরকে পর্যন্ত ডাকা হয়েছে, অথচ তারা জানেন না যে তাদের মানে না গেলেও চলবে, যেখানে হচ্ছে এসআইআর সেখানে না গেলেও চলবে। আচ্ছা, তোমরা বিভিন্ন রঙের জামা পরে রয়েছো, কেউ লাল, কেউ হলুদ, কেউ গোলাপি, মনে কি রং চলছে? গেরুয়া, সবুজ, হলুদ, লাল, নীল যাই হোক যাক না কেন, এই প্রজন্মের কথা কেন্দ্রের সরকার, রাজ্য সরকার কতটা ভাবছে এটা একটা ব্যাপার। মানে ধরুন আমাদেরকে যদি জেনজির আন্ডারে ফেলেন তো আমরা মডার্ন, এরপরে যারা আসবে তারা আরও মডার্ন হবে। কিন্তু আজকে যদি আমাদের প্রজন্মের ভিতটা নাড়িয়ে দেওয়া হয়, আমাদের প্রজন্মের ব্যাকবোনটা যদি বকলমে ঘুরিয়ে ইনডিরেক্টলি ভেঙে দেওয়া হয়, তাহলে লাল, নীল, সবুজ করে আগামী প্রজন্ম কিভাবে বাঁচবে, এইটা একটা বড় প্রশ্ন। আমার তো মনে হয় এই যে সচেতনভাবেই এই যে ছাত্রীদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়, ছাত্রছাত্রীদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, ফলত তাদের মনে যে প্রশ্ন আসছে তাদের ওই ফেসবুকের কমেন্ট সেকশনে আটকে যাচ্ছে। কেউ বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার, কেউ বলছে অন্নপূর্ণার ভাণ্ডার। জীবনে কোনটা বেশি প্রয়োজন? সবচেয়ে বেশি প্রয়োজন তো শিক্ষা। আসলে শিক্ষা না থাকলে তো আদতে কিছুই নেই। আর আমাদেরকে এটাই বারবার দেখানো হচ্ছে যে শিক্ষা বাদ দিয়ে চারপাশের সমস্ত কিছু আমাদেরকে বারবার লক্ষ্য দিয়ে দেখতে বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যে শিক্ষা নীতি তৈরি করেছে এবং সেখানে গিয়ে কি সেই যে নীতি বা সেই যে নিয়ম, তার মধ্যে কি চেঞ্জেস চাইছো তোমরা কিছু? এবং একটা বেসিক জায়গা তো একটা তো আমরা সবসময় যেটা জানি যে একটা কেন্দ্রীয় বাজেটের নির্দিষ্ট অংশ শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করা উচিত, আর জাতীয় আয়ের একটা নির্দিষ্ট % শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করা উচিত। সেটা তো হচ্ছে বলে মনে হচ্ছে না। প্রত্যেকবারে বাজেট চলে যাচ্ছে, সিগারেটের দাম বাড়ছে, মদের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, কমছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে, কিন্তু শিক্ষা খাতে ব্যয় বরাদ্দটা বাড়ছে কিনা সেটা তো কখনো অর্থমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি না। আমাদের মতন দেশে ভাতা বেশ কিছু শ্রেণীর জন্য তো সত্যিই গুরুত্বপূর্ণ, যারা দিন আনি দিন খায় তাদের জন্য ভাতা, কিন্তু সেই ভাতা নিয়েও তো কটাক্ষের শিকার হতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া হোক, যাদের প্রয়োজন নেই, যার বাড়িতে সরকারি চাকরি করে তাদেরকেও ভাতা দেওয়া হচ্ছে। ভাতা দেওয়াকে সমর্থন করে? যদি দরকার পড়ে একটা মানে পার্টিকুলারলি কোনো শ্রেণীকে দেওয়া উচিত, নট যারা এলিট ক্লাস থেকে বিলং করে তাদেরকে কোনোভাবেই ভাতা দেওয়ার কোনো মানে হয় না। লক্ষ্মীর ভান্ডারটাকে কেন ভাতা হিসেবে বলা হবে? এটা তো সাময়িক সহায়তা বলা যেতে পারে। এটাকে লক্ষ্মীর ভান্ডারকে সবাই অনুদান কেন্দ্রিক বা ভাতার রাজনীতি বলছে। না, এই ভাতা টাতা বলা হচ্ছে, ও বললো সহায়তা, সব ঠিক আছে। আমি চাই যে একটা প্রকল্প হোক, যে আমরা কর্মসংস্থান দেব, আমরা চাকরি দেব। এই যে ভোটের আগে ডবল চাকরি, প্রত্যেক বছর 2 কোটি চাকরি, এদিকে মোদি, এদিকে দিদি, সবাই তো বলে।
এই প্রকল্পটা একটা হোক না, যে পড়াশোনা শেষে আমরা ছেলে মেয়েদের চাকরি দেবো। এখানে আমরা যখন কথা বলছি জীবন চলার বেশ কিছু বিষয় হচ্ছে যে এই তোমরা যেরকম বসে আড্ডা দিচ্ছ, গল্প করছো, সেই আড্ডা দেওয়া। আমি একটু বসে পড়ি আড্ডা দেওয়ার জন্য। ধরো একদিন এরকম তোমরা বসে রয়েছো, একবার রোমিও স্কোয়াড এলো, বললো না এখানে ছেলে আর মেয়েরা একসঙ্গে আড্ডা দিতে পারবেন। কিছুই না, মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারছি না, তবে হ্যাঁ এটা যদি পরবর্তীতে কোনো সময় হয়ে থাকে তবে সেই মুহূর্তে ভেবে দেখবো। স্কোয়াড বানাতে হবে। যদি বজরং দল এসে মুখে বলে মুখে বোঝাবো, যদি বজরং দল এসে লাঠি নিয়ে কথা বলে আমিও লাঠি নিয়ে কথা বলবো। বাংলা এসব হবে না। কে কি খাবে, খাবার নিয়ে একটা বিভিন্ন জায়গায় সমস্যা চলছে, একটা রাজনৈতিক যে টানাপোড়েন তা চলছে। আমি তোমার থেকে জানতে চাইবো যে কে কি খাবে সেটা সত্যিই কি কেউ ঠিক করে দেবে? না, একদমই কেউ ঠিক করবে না, কারণ এটা মানুষের মৌলিক অধিকার। কে কি খাদ্য পরিহার করবে, কে কি বস্ত্র পরিহার করবে, কি কি খাদ্য গ্রহণ করবে, এটা মৌলিক অধিকার। কোনো রাজনৈতিক দলের অধিকার নেই, কারণ মানুষের মৌলিক অধিকারের হস্তক্ষেপ করা। কে চিকেন প্যাটিস খাবে না, কে চিকেন যে কেউ মোগলাই খাবে না, কে চিকেন প্যাটিস খাবে, এটা কোনো দল কেউ বলতে পারে না। বাঙালিকে কি মাছ খাওয়া বন্ধ করতে পারবে কেউ? একেবারেই না। বাঙালি মাছ মাংস ডিম ছাড়া থাকতে পারেনি, থাকতে পারবে না। এবং আমার ধারণা এই মাছ মাংস ডিম ইত্যাদি নিয়ে যারা ঝামেলা করতে আসবে, বাঙালি তাদেরকে বসিয়ে ভালো করে পাত পেরে মাছ মাংস খাওয়াবে। নতুন যে সরকার হতে চলেছে, সামনেই বিধানসভা নির্বাচন এবং 4 মের পর আমরা ফল পেয়ে যাব, নতুন সরকারের কাছে এক্সপেকটেশন কি থাকছে? প্রথমত অবশ্যই আমাদের যেটা ইম্প্যাক্ট করবে সরাসরি সেটা হচ্ছে শিক্ষা খাতে আমাদের ব্যয় বরাদ্দ বাড়াতে হবে। এবং আমি নিজে একটি জেলা থেকে আসছি, পুরুলিয়ায় আমার বাড়ি। আমি দেখেছি চোখের সামনে একের পর এক স্কুল বন্ধ হয়ে যেতে, স্টুডেন্টরা ছেড়ে বেরিয়ে আসছে, বাচ্চা ছেলেমেয়েরা, তাদের পড়ার জায়গা নেই। সেই ব্যাপারটা সমাধান করাটা খুব দরকার। আর আমরা পড়ে কি করব, আমাদের চাকরি দরকার নেক্সট। মানে আমাদের একটা কর্মসংস্থানের সিকিউরিটি দরকার। এই 3টে বিষয় সরকারের কাছে প্রাইমারিলি আমরা চাইবো। এবং অবশ্যই বাঙালির যে সংস্কৃতি, খাদ্যাভ্যাস বা বেঁচে থাকার মৌলিক অধিকার, বা আমি ধরে নিলাম হয়তো অন্য লিঙ্গ পরিচয়ের মানুষদের বাঁচবার অধিকার, কুইয়ার আইডেন্টিটির মানুষদের, নারীদের সুরক্ষার অধিকার, সেইগুলোর দিকে যেন দৃষ্টি বেশি দেওয়া হয়। এবারের ভোটে কি হিন্দু মুসলমান যে বিষয়টা বলা হচ্ছে এইটা বড় ফ্যাক্টর হবে অন্যান্য বিষয় বাদ দিয়ে? হিন্দু মুসলমান ফ্যাক্টর বাংলার ভোটের ক্ষেত্রে বিজেপি যতই চেষ্টা করুক এটাকে ইউজ করার, আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে কোনোদিন এই ফ্যাক্টরটা কাটবে। কারণ কি, পশ্চিমবঙ্গে এরকম অনেক বিধানসভা রয়েছে যেখানে মুসলিমরা মেজরিটিতে, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা মেজরিটিতে, কিন্তু সেখানে অনেকেই বলে যে তৃণমূল মুসলিমদের বেশি ভোট ফেভার করে, বিজেপি হিন্দুদের বেশি ফেভার করে। বাট অনেক জায়গা রয়েছে যেখানে তৃণমূল কিন্তু মুসলিম প্রধান হওয়ার পরেও হেরে গেছে। এবং নবদ্বীপের মতো আসন যেখানে 2011 সালে সেন্সাস অনুযায়ী 98% হিন্দু পপুলেশন, সেখানেও তৃণমূল জিতেছে। তো এইরকম যেটা কনসেপশন যে তৃণমূলই, মুসলিমরাই তৃণমূলকে ভোট দেবে আর হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, এটা বাংলার ক্ষেত্রে খাটে না। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জেন জি অর্থাৎ নয়া ভোটার বা পড়ুয়াদের সঙ্গে আমরা এতক্ষণ ধরে কথা বললাম এবং শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে জেন জিরা কিন্তু অকপট, একেবারে নো ফিল্টার। তারা তাদের রাজনৈতিক যে মতামত, দর্শন সমস্তটাই আমাদের সামনে তুলে ধরলো এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজের পড়ুয়ারা কি ভাবছে তার জন্য ক্যাম্পাসের কম্পাস দেখতে হবে আপনাদেরকে। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ভোট এলেই চারিদিকে রাজনৈতিক আলোচনা বাড়তে থাকে। রাজনীতির আলোচনা বাড়ে, ভোটের কথা শোনা যায়, সেটা পাড়ার চায়ের দোকান হতে পারে বা ব্যস্ত রাস্তার মোড় হতে পারে। সব জায়গাতেই কোথাও গিয়ে ভোট নিয়ে আলোচনা হয়। আর এই ভোট নিয়ে আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কলেজ ক্যাম্পাস। সে কারণেই তো আমাদের এই প্রোগ্রাম ক্যাম্পাসে কম্পাস, যেখানে আমরা বিভিন্ন কলেজ ক্যাম্পাস ঘুরে দেখি, জানার চেষ্টা করি জেন জিরা তারা কি ভাবছে।
এই নতুন প্রজন্ম যারা আজ কলেজে রয়েছে, কলেজগুলোতে পড়াশোনা করছে, তারাই তো ভবিষ্যতে দেশ চালাবে, সমাজ চালাবে। তাই তাদের ভাবনা তো গুরুত্বপূর্ণ, আর সেই ভাবনার মধ্যেই একটা বড় অংশে রয়েছে মেয়েরা। এই নতুন প্রজন্মের মেয়েরা তারা কি ভাবছে, তরুণী ভোটাররা তারা কি ভাবছে, তার কারণ শিক্ষা, কর্মসংস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা, নিরাপত্তা, এই সব বিষয়গুলো তো মেয়েদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নির্বাচনের আগে। তাই তাদের ভাবনাটা জানা খুব দরকার। সে কারণেই আজ আমি সোনিয়া হাজির হয়েছি প্রসন্নদেব উইমেন্স কলেজে। শুনবো প্রসন্নদেব উইমেন্স কলেজের ভোটার যারা, মহিলা ভোটার যারা, তারা ঠিক কিভাবে ভাবছে, কিভাবে দেখছে এই বছরের নির্বাচনকে। তরুণ প্রজন্মের ভাবনাই অনেক সময় বদলে দেয় রাজনীতির দিশা, আর তার অনেকটাই জুড়ে রয়েছে তরুণীরা। হ্যাঁ, মহিলা ভোট তো একটা বড় ফ্যাক্টর, কারণ ভোট আসলেই দেখা যায় মহিলা মন জয়ের একটা চেষ্টা চলে। আজ সে কারণেই প্রসন্নদেব উইমেন্স কলেজে জলপাইগুড়িতে এই মুহূর্তে আমি রয়েছি, শুনবো তাদের কথা। কারণ আমরা দেখি, বলছিলাম না, ভোট এলেই সবাই মহিলা মন জয়ের চেষ্টা করে। এখানে তাই মহিলা ভোটাররা, তরুণীরা, জেন জিরা, তারা কি ভাবছে শুনবো তাদের থেকে। এখানে অনেকেই রয়েছে প্রথমবার ভোট দেবেন। আগে দেখি কারা কারা রয়েছে যারা প্রথমবার ভোট দেবে। প্রথমবার ভোট দেবে নিশ্চয়ই একটা এক্সাইটমেন্ট কাজ করছে, একটা ভাবনা চিন্তা তো মাথায় রয়েছে। কি ভাবনা চিন্তা ঘোরে যে না কাকে ভোট দেবে সেটা নয়, কি ভেবে ভোট দেবে? আমি যেহেতু স্টুডেন্ট, সো আমি এটাই দেখব যে মানে কোন সরকার বা কোন কে আমার মানে পড়াশোনার পারপাস বা যাই হোক সেই বিষয়ে যে সরকার বেশি অ্যাক্টিভ, অবভিয়াসলি আমি তাকে ভোট দেবো। ভোট দেওয়ার পরে দেখা যায় একটা সেলফি তোলার হিড়িক থাকে, ওরাও কি সেরকমটা ভাবে? ফার্স্ট টাইম ভোটার বলে নয়, ভোট দিয়ে সেলফি পোস্ট হবে কি? সেলফি পোস্ট হবে। জেনজি মানে সোশ্যাল মিডিয়া, তা বলার অপেক্ষা রাখে না। তাহলে ওরা কি করে? ওরা কি রিল বেশি দেখে নাকি নেতাদের ভাষণ বেশি শোনে? ওদের ফিডে কোনটা বেশি আসে ওদের কাছেই জানতে চাই। রিল বেশি দেখা হয় নাকি ভাষণ শোনা হয়? কোনগুলো ফিডে বেশি আসে? দুটোই দেখা হয়। দুটোই দেখা হয়। মহিলারা যখন এখানে রয়েছে, লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার, এই বিষয়গুলো নিয়ে কথা হবে, তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ কেউ বলে লক্ষ্মীর ভান্ডারের কথা, কেউ বলে অন্নপূর্ণা ভান্ডারের কথা। ওদের কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, লক্ষ্মী ভালো নাকি অন্নপূর্ণা? আমরা অন্নপূর্ণা ভান্ডার এখনো পর্যন্ত পাইনি, কারণ যে সরকার অন্নপূর্ণা ভান্ডারের কথা বলছে আমাদের তাদের কোনো গ্যারান্টি নেই। কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাংকের অ্যাকাউন্টে, স্টুডেন্ট বলবো না, যারা 25 বছর ঊর্ধ্বে, তাদেরকে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে যে এখন যে সরকার আছে সে গ্যারান্টেড দিয়েছে 1500 টাকা করে। তো আমরা সেই সরকারকেই বিশ্বাস করবো এবং আমি লক্ষ্মী ভান্ডারের পক্ষে। লক্ষ্মী ভান্ডারের পক্ষে, একদম লক্ষ্মী ভান্ডারের পক্ষে। কারণ অনেকবারই অনেকে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু কোনোটাই আমাদের অ্যাকাউন্টে আসেনি। লক্ষ্মী ভান্ডারটাই সবার আগে এসেছে। নেতারা যদি কলেজে আসে তাহলে ওদের নিশ্চয়ই কোনো দাবি দাবা থাকবে। ওদের কলেজে কি কোনো রকম কোনো সমস্যা রয়েছে? একটু জানার চেষ্টা করি সেটাও, কারণ সবকিছু মজার ছলে নয়, সমস্যার কথাও আমরা তুলে ধরবো ক্যাম্পাসে কম্পাসে। সমস্যা বলতে সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেই আসুক না কেন আমাদের কলেজে, আমরা সবার প্রথমে যেই দাবিটা জানি, আমরা সব কিছুভাবে পরিপূর্ণ, কিন্তু কিছু জায়গাতে যেমন আমরা পরিপূর্ণ না, সেটা আমাদের কলেজে আমরা একটা মুক্ত মঞ্চ চাই সবসময়। এবং আমাদের কলেজে প্রত্যেকটা কলেজে বা নর্থ বেঙ্গলে যতগুলো কলেজ আছে সেগুলোর মধ্যে একটা করে মুক্ত মঞ্চ আছে, সেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। আমরা সবার আগে প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের সকল ছাত্রীদের পক্ষ থেকে চাই আমাদের কলেজে একটা মুক্ত মঞ্চের দাবি, এবং কলেজের যে এই গেটটি আছে এই গেটটি যেন পুনর্নির্মাণ করা। বাঙালি মানে মাছ ভাত। বিহারে শোনা যায় নাকি প্রকাশ্যে মাছ মাংস বিক্রি বন্ধ হয়েছে। না, কতটা সত্যি সেটা এখনো জানি না, কিন্তু শোনা যায় এটা। যদি এরকম কোনো ঘটনা আমাদের রাজ্যে ঘটে তাহলে স্টুডেন্টরা সেটা কিভাবে নেবে? মাছ ছাড়া কি থাকা যায়? মাছ মাংস তো এগুলো দিয়ে তো আমাদের তো চলতে আসছে, এগুলো ছাড়া কি থাকা যায় নাকি? আমরা তো বাঙালি, আমাদের মাছ ভাত মাংস এগুলো তো অবশ্যই হবে। আমাদের তো মাছ মাংস খেতেই লাগবে, এটা তো আমাদের মানে তখন জন্ম থেকে দেখে আসছি, তো আমাদের তো লাগবেই মাছ ভাত। তো এটা যদি বন্ধ হয়ে যায় এটা তো খুব খারাপ কাজ না? এসআইআর নিয়ে অনেক সময় নানা অভিযোগ বারবার করে সামনে এসছে। আচ্ছা, এখানে এই কলেজে যারা রয়েছে, যাদের সঙ্গে এই মুহূর্তে আমি কথা বলছি, তাদের কি কাউকে বা তার পরিবার পরিজনদের এগুলো ফেস করতে হয়েছে?
প্রথমত এসআইআর সম্পর্কে এখানে অনেকেরই ধারণা হয়তো খুব একটা নেই, কারণ আমরা বিগত দিনে দেখেছি বাংলার মানুষ দুটো লাইনে দাঁড়িয়েছিল। একটা হচ্ছে আনন্দ খুশির লাইন, যুবসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রীর লাইন, আর একটা লাইন ছিল এসআইআর এর লাইন, যেখানে আমরা মানে এরকমও ঘটনা হয়েছে যে যেহেতু এটা বাংলা রাজ্য ওয়েস্ট বেঙ্গল, সেখানে হলো অনেকের নামের অক্ষর আছে চ্যাটার্জি, চট্টোপাধ্যায়। তো এই ছোট ছোট জিনিসগুলোর জন্য ভুলটা করেছে এআই, কিন্তু যেটার সামলাচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষরা। এক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন প্রচুর বড় বড় লাইন আমরা দেখেছি, বিডিও অফিসে দেখেছি, এসডি অফিসে দেখেছি, রিসেন্টলি আমরা জলপাইগুড়ি ডিএম অফিসে পর্যন্ত দেখেছি যে 1 কিলোমিটার 2 কিলোমিটার অব্দি লাইন তারা হয়রানির শিকার হচ্ছে, তাদের ডিলিটেড হয়ে যাচ্ছে, তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য তাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে। তো এটা এসআইআর একটা সাধারণ মানুষের জন্য হয়রানি ছাড়া আর কিছুই না। আমার নিজের বাবাকে আমি দেখেছি যে সামান্য একটা নামের একটা স্পেলিং, যেই বিদ্যুৎ দেবের BIDYUT হয়, সেই জায়গাটাতে ওয়াই এর বদলে ডি হয়ে যাওয়াতে তার নাম ডিলিট হয়ে গেছে। এটা তো মানে একটা বাংলার মানুষকে হয়রানি ছাড়া কিছুই নয়। সমস্যাটা আসলে আমার বাবা এবং মা দুজনেরই প্রমাণিত যে তারা 2002 সালে ভোট দিয়েছে, কিন্তু আমার জন্ম 2006 সালে, অথচ আমি ডি ভোটার হিসেবে এসেছি। তাদের সন্দেহ যে হয়তো আমি মানে ভারতের বাসিন্দা না, যেখানে প্রমাণিত যে আমার বাবা মা দুজনেই 2002 সালে ভোট দিয়েছে। এটার জন্য অনেক হয়রানি হতে হয়েছে এবং আমি এখন ডি ভোটার হিসেবেই রয়ে গেছি। পশ্চিমবঙ্গে থেকেই কি ওরা কাজ করতে চায়, নাকি বাইরে যেতে চায়? বাইরে যাওয়ার স্বপ্ন দেখে, না নিজের জায়গাতেই থাকতে চায়? তাদের কাছেই শুনি তারা কি ভাবে। আমরা নিজেদের রাজ্যেই থাকতে চাই, আর এখানে থেকেই আমরা চাকরি বা ব্যবসা করতে চাই। হ্যাঁ, আমরা নিজেদের রাজ্যেই থাকতে চাই, নিজেদের রাজ্যে থেকে আমরা চাকরি বা ব্যবসা কিছু একটা করতে চাই, বাইরের রাজ্যে যাব না। নিজেদের রাজ্যেই থেকে চাকরি বা ব্যবসা করতে চাই। ওরা বারবার বলছে নিজেদের রাজ্যেই থাকতে চাই, নিজেদের রাজ্যে থেকে চাকরি বা ব্যবসা করতে চাই। এই বাটা যখন রয়েছে তখন ওদের কাছেই শুনতে চাই, চাকরি বেছে নেবে নাকি ব্যবসা? আমি তো ব্যবসাই করতে চাই বরাবর, কারণ আমার চাকরির অত ইচ্ছা নেই, ব্যবসাই করতে চাই আমি। চাকরি বা ব্যবসা বাটা অ্যাকচুয়ালি না, অনেকেই থাকে যে যারা চাকরি প্রার্থী হতে চায়, আরেকজন থাকে যে চাকরি দাতা হতে চায়। তো আমার মনে হয় যে চাকরি দাতা যেটা, সেটা আমি যদি আজকে একজন ব্যবসায়ী হই তাহলে পরে আমি একজন চাকরি দাতা হতে পারবো। চাকরি প্রার্থীর জন্য তো মানে আমি শুধু রাজ্য বলবো না, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বভাবে যে আমি একটা চাকরি করবো, আমি এক জায়গা থেকে একটু সেটেল হবো, কিন্তু চাকরির দাতাটাও হওয়ার প্রয়োজন আছে অনেকেরই। বিশেষ করে জেনজি জেনারেশনের তো এখন সবাই মানে আছে, তারা বিভিন্নভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে, মোবাইলের সাথে যারা যুক্ত, তাদের আমার মনে হয় যে চাকরি দাতাটার কথাটাও ভাবা উচিত এবং ব্যবসাটার দিকেও এগোনো উচিত। 23 এপ্রিল প্রথম দফার ভোট, 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, আর 4 মে রেজাল্ট আউট। নতুন সরকার গঠন হবে। নতুন সরকার এলে সেই সরকারের থেকে কি প্রত্যাশা রয়েছে, ওদের কি চাইছে, জানবো তাদের কাছ থেকে। যে সরকারই আসুক না কেন, আমাদের সমাজকে যে ভালোভাবে দেখবে তাকেই চাই। যে সরকার শিক্ষার্থীর পাশে থাকবে সেই সরকারকেই চাই। সরকার উন্নয়ন করছে, আরো উন্নয়ন করুক, এটাই আমরা চাই। জলপাইগুড়ি প্রসন্নদেব উইমেন্স কলেজের ক্যাম্পাস ঘুরে আমরা বোঝার চেষ্টা করলাম তরুণী ভোটাররা আসলে কি ভাবছে। যা বুঝলাম তাতে আজকের প্রজন্মের মেয়েরা শুধুমাত্র পড়াশোনা আর ক্যারিয়ার নিয়েই ভাবছে তা নয়, তারা ভাবছে সমাজ, নিরাপত্তা, কর্মসংস্থান আর ভবিষ্যৎ নিয়েও। আর তাদের এই আত্মবিশ্বাসী কোথাও গিয়ে অনেক কিছু বদলে দিতে পারে ভোটের অনেক সমীকরণ। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি তো ভোটাররা, আর তার মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে এই মহিলা ভোট। আর তাই তো নির্বাচনের আগে তাদের ভাবনা, প্রত্যাশা, স্বপ্ন সবটা যেন কোথাও গিয়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ এই কলেজ ক্যাম্পাস ঘুরে এগুলোই জানার চেষ্টা করলাম। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।